বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। গরিবই কি তবে চুরির সমার্থক? যে লাজুকে বনলতা নর্দমার কীট বলে অপমান করেছিল, আজ সেই লাজুর একটা চালই কি তবে বনলতার রাজপ্রাসাদের স্বপ্ন ধুলোই মিশিয়ে দিল? ঠাম্মির গয়না চুরির আসল মাস্টারমাইন্ড কে? পুলিশ যখন ফরেন্সিক রিপোর্ট নিয়ে বনলতার সামনে দাঁড়ালো, তখন তার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেল? বনলতাকে শেষ পর্যন্ত লাজুকে ফাঁসাতে গিয়ে নিজের পাতা মরণ ফাঁদে আটকে পড়ল। বনলতার 10 লাখ টাকার গোপন রহস্য ফাঁস হওয়া সেই রুদ্ধশ্বাস মুহূর্তটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বনলতা যখন জানতে পারল যে তার হাতের ছাপ গয়নার বাক্সে পাওয়া গেছে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে আমতা আমতা করে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে সে তো ভুল করে ওই বাক্সটা ছুঁয়েছিল। কিন্তু অফিসার তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, আপনি ভুল করে ছুঁয়েছিলেন নাকি উদ্দেশ্য নিয়ে, তা ফরেন্সিক রিপোর্টার ময়ঙ্কের জবানবন্দি থেকেই পরিষ্কার হয়ে যাবে। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে, আর পুলিশ কনস্টেবলরা ময়ঙ্ককে হাতকড়া পরিয়ে ভেতরে নিয়ে আসে। ময়ঙ্ককে দেখা মাত্র বনলতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। লাজু অবাক হয়ে বলে, এই তো সেই দোলন চক্রবর্তীর খোঁজ করতে আসা লোকটা। অফিসার তখন ময়ঙ্ককে জেরা করতে শুরু করেন এবং ভয় দেখান যে সত্যি না বললে তার জেল হবে। ময়ঙ্ক তখন আর নিজের উপর দোষ না রেখে আঙুল তুলে বনলতার দিকে ইশারা করে, বলে যে এই দিদিমণি আমাদের 10 লাখ টাকার লোভ দেখিয়ে ঠাম্মির গয়না সরাতে বলেছিল, আর ওই চুরির দায়ে লাজুকে ফাঁসানোর জন্য আমাকে শিখিয়ে দিয়েছিল যেন আমি এই বাড়িতে এসে দোলন চক্রবর্তীর নাম করে নাটক করি। বাড়ির সবাই এক মুহূর্তের জন্য পাথনের মতো নিথর হয়ে যায়। অনুভব রাগে কাঁপতে কাঁপতে বনলতার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তোমার জন্য আমার ঘৃণা হচ্ছে বনলতা। তুমি শুধুমাত্র টাকার জন্য একটা ছোট্ট মেয়ের জীবন নষ্ট করতে চাইছিলে, আর এই বাড়ির সম্মান ধুলোই মিশিয়ে দিলে। স্ত্রী তখন বনলতাকে লক্ষ্য করে বলেন, আমার ছেলেকে তুমি এটিএম কার্ড ভেবেছিলে, আর এখন তো দেখছি তুমি আস্ত একটা অপরাধী। তোমার মতো মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। ঠাম্মি চোখের জল মুছে বলেন, লাজুমা, আমাকে ক্ষমা করে দিস। তোর ওপর অকারণে সন্দেহ না করলেও বনলতার কথা শুনে তোকে কিছুটা হলেও ভুল বুঝেছিলাম। লাজু তখন ঠাম্মির হাত ধরে বলে, এমন বলো না ঠাম্মি, আমি তো জানতাম যে সত্যের জয় হবেই। পুলিশ অফিসার তখন বনলতাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। বনলতা কাঁদতে কাঁদতে অনুভবের পা ধরে ক্ষমা চায়, কিন্তু অনুভব তার হাত সরিয়ে দিয়ে বলে যে সব ভুলের ক্ষমা হয় না। পুলিশ যখন বনলতাকে নিয়ে যায়, তখন অনুভব লাজুকে কথা দেয় যে আজকের পর থেকে এই বাড়িতে তাকে কেউ অপমান করার সাহস পাবে না, আর তার পড়াশোনার দায়িত্ব সে নিজেই নেবে। লাজু বুঝতে পারে যে অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই পতন অনিবার্য হয়, আর এভাবেই বনলতা লাজুকে ভাসাতে গিয়ে নিজেই অন্ধকারের গর্তে হারিয়ে যায়, আর লাজু তার সততা দিয়ে সবার মন জয় করে নেয়। বনলতা জেলে যাওয়ার পর বাড়ির পরিবেশ থমথমে হয়ে থাকে, কিন্তু লাজু নিজের স্বভাবজাত সারল্য দিয়ে সবাইকে আবার স্বাভাবিক করার চেষ্টা করে। অনুভব বুঝতে পারে যে সে এতদিন যাকে পাশে চেয়েছিল সে বনলতা নয়, বরং লাজুর মতো একজন সাহসী আর সৎ মেয়ে। স্ত্রী এখন আগের চেয়ে অনেক বেশি নমনীয়। সে লাজুকে রান্না শিখতে আর পড়াশোনায় আরও মন দিতে বলে। শর্মিলা জেঠিমণি অপরাধ বোধে ভোগেন, কারণ তিনিও শুরুতে বনলতার কথায় লাজুকে সন্দেহ করেছিলেন, কিন্তু লাজু কোনো অভিযোগ না রেখে সবার সেবা করতে থাকে। এদিকে জেলের ভেতর বনলতা নিজের পরাজয় মেনে নিতে পারে না। সে ময়ঙ্কের ওপর ক্ষোভ ঝাড়ে আর মনে মনে লাজুর ওপর প্রতিহিংসার ছক কষতে থাকে, কিন্তু অনুভব আগে থেকেই সাবধান হয়ে যায়। সে বাড়ির নিরাপত্তা আরও বাড়িয়ে দেয়, যেন বাইরের কোনো আপদ আর ভেতরে ঢুকতে না পারে। ঠাম্মি তার নতুন গয়নার বাক্স খেয়ে একটা ছোট্ট সোনার চেন বের করে লাজুর গলায় পরিয়ে দেন আর বলেন যে এটি তোর সততার পুরস্কার। লাজু তখন হাসি মুখে ঠাম্মির পা ছুঁয়ে প্রণাম করে। বাড়ির পরিবেশ এখন অনেক শান্ত। শ্রীদেবী এখন লাজুকে নিজের হাতে রান্না শেখান, আর অনুভব যখন সুযোগ পায় লাজুকে ইংরেজি পড়াতে বসে। লাজু আর অনুভবের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। লাজু এখন জানে যে তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ আছে। একদিন বিকেলে বাগানে বসে লাজু আকাশের দিকে তাকিয়ে ভাবছিল যে সততা থাকলে ভগবান ঠিক পথ দেখিয়ে দেন। বনলতা হয়তো ভেবেছিল টাকা আর বুদ্ধি দিয়ে সব জয় করা যায়, কিন্তু সে জানত না যে অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না। অনুভবের জীবনেও এখন অনেক শান্তি। সে তার কাজের মাঝখানেও লাজুর কথা ভাবে। লাজুর সেই নিষ্পাপ হাসি অনুভবের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। এভাবেই একটা বড় ঝড় বয়ে যাওয়ার পর বাড়িটা আবার হাসিতে ভরে ওঠে। লাজু এখন এক নতুন পরিচয় বড় হতে থাকে, আর বনলতা জেলখানার 4 দেওয়ালের মাঝে বসে নিজের কৃতকর্মের জন্য পস্তাতে থাকে। সে বুঝতে পারে যে লাজুকে ভাসাতে গিয়ে সে নিজেই গভীর অন্ধকারে ডুবে গিয়েছে। সময়ের সাথে সাথে লাজু আরও বুদ্ধিমতী হয়ে ওঠে।
সে এখন বাড়ির হিসাবপত্র সব দেখে রাখে। শ্রীদেবী তাকে লকারের চাবি দিতে চাইলেও লাজু বিনম্রভাবে তা ফিরিয়ে দেয়। সে বলে, বিশ্বাসটাই আমার কাছে বড় চাবি। ঠাম্মি এই কথা শুনে গর্বে বুক ভরে ফেলেন। এভাবেই গ্রামের সেই অতি সাধারণ মেয়ে লাজু তার অসাধারণ চরিত্র দিয়ে পুরো পরিবারের ভাগ্য বদলে দিল, আর প্রমাণ করে দিল যে সত্য কোনোদিন ঢাকা থাকে না, তার সূর্যের আলোর মতো এক না একদিন প্রকাশিত হবেই। লাজু যখন দেখল বাড়ির সবাই তাকে আপন করে নিয়েছে, তখন তার দু চোখ জলে ভরে গেল। কিন্তু সেই জল ছিল আনন্দের। সে ভাবত অভাব্য ভয় মানুষকে কেবল ছোটই করে, কিন্তু আজ সে বুঝতে পারল সততা আর ধৈর্য থাকলে অভাব ও সম্মানের পথে বাধা হতে পারে না। বনলতা জেলে যাওয়ার পর কয়েক মাস কেটে গেছে। অনুভব এখন লাজুর পড়ার টেবিলে বসে তাকে জটিল অঙ্কের সমাধান বুঝিয়ে দেয়। লাজু এক মনে শোনে আর ভাবে, গ্রামের সেই ভাঙা পাঠশালা থেকে আজ এই শহরের নামী স্কুলের বই তার হাতে। এ যেন এক রূপকথা। শ্রীদেবী এখন লাজুকে নিয়ে বাজারে যান, নিজের পছন্দ মতো শাড়ি কিনে দেন। লাজু আপত্তি করলে তিনি ধমক দিয়ে বলেন, বাড়ির মেয়ে কি একটু সাজগোজ করবে না? ওদিকে শর্মিলা জেঠিমণি, যে একসময় লাজুকে দেখলেই মুখ ঘুরিয়ে নিতেন, তিনি এখন লাজুর হাতের তৈরি নিমকি ছাড়া বিকালের চা খান না। একদিন দুপুরে যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, তখন বাড়ির ল্যান্ডফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। লাজু ফোনটা তুলতেই ওপাশ থেকে ভেসে আসে বনলতার ভাঙা গলা। সে কাঁদতে কাঁদতে বলে, লাজু, তুই কি আমাকে ক্ষমা করবি না? আমি জেলের ভেতর প্রতি মুহূর্তে নিজের ভুল বুঝতে পারছি। আমার কেউ নেই। তুই যদি একটু অনুভবকে বলিস আমার কেসটা তুলে নিতে। লাজু এক মুহূর্তের জন্য থমকে যায়। তার মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন বনলতা তাকে নর্দমার কীট বলেছিল। কিন্তু লাজুর মন তো কাদা দিয়ে গড়া নয়, তার মনে প্রতিহিংসা নেই। সে ধীর গলায় বলে, বনলতা দিদি, আমি তোমার ওপর কোনো রাগ পুষে রাখিনি, কিন্তু আইনের বিচার তো আমার হাতে নেই। তুমি যা করেছ তার ফল তোমাকে ভোগ করতেই হবে, আর অনুভবের সিদ্ধান্ত আমি বদলাতে পারব না। বনলতা উপাস থেকে ফোনটা কেটে দেয়। লাজু একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, ক্ষমতার অহংকার মানুষকে কতটা একা করে দেয়। বিকেলে অনুভব অফিস থেকে ফিরে লাজুর জন্য একটা ল্যাপটপ নিয়ে আসে। সে বলে, লাজু, এখন থেকে তুমি অনলাইনেই বড় বড় প্রফেসরদের ক্লাস করতে পারবে। লাজু অবাক হয়ে ল্যাপটপটা ছুঁয়ে দেখে। তার মনে হয় এই যন্ত্রটা নয়, বরং অনুভবের বিশ্বাসটাই তাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে। দিন যায়, মাস যায়। লাজুর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয়। সে পুরো জেলায় 10মে জায়গা করে নেয়। এই খবর আসতেই বাড়িতে উৎসবের আমেজ শুরু হয়। অনুভব অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসে আর লাজুকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি পারবে লাজু। তোমার এই জয় আসলে অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। ঠাম্মি খুশিতে পাড়ার সব গরিব মানুষকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন। তিনি বারবার বলেন, লাজু তো শুধু আমার গয়না ফেরায়নি, সেই বংশের মুখ উজ্জ্বল করেছে। শ্রীদেবীও এখন লাজুকে নিয়ে গর্ব করেন। তিনি কিঙ্কণীকে বলেন, দেখলি তো, একটা মেয়ে চাইলে ঘর আর পড়াশোনা দুটোই সামলাতে পারে। কিঙ্কণীও এখন লাজুর খুব ভালো বন্ধু হয়ে গেছে। সে লাজুকে মেকআপ করা শেখায়, আর লাজু তাকে রান্নার খুঁটিনাটি শেখায়। একদিন খবর আসে বনলতা জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু তার বাড়ির লোক তাকে নিতে আসেনি। সে এখন এক আশ্রমে দিন কাটাচ্ছে। লাজু যখন এই খবর পায়, সে অনুভবকে অনুরোধ করে যেন একবার তাকে দেখে আসা হয়। অনুভব প্রথমে রাজি হয়নি, কিন্তু লাজুর জেদ দেখে সে হার মানে। তারা যখন আশ্রমে পৌঁছালো, তখন দেখল বনলতা এক কোণে বসে চরকায় সুতো কাটছে। তার সেই জেল্লা নেই, অহংকার নেই, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। লাজুকে দেখে সে ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, তুই কেন আসলি লাজু? আমি তোকে কত কষ্ট দিয়েছি। লাজু তার পাশে বসে হাত দুটো জড়িয়ে ধরে বলে, দিদি, অতীত ভুলে যাও, এখন নতুন করে বাঁচার চেষ্টা করো। অনুভব আড়াল থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, লাজু কত বড় মনের অধিকারিণী। যে তাকে ধ্বংস করতে চেয়েছিল, তাকেই সে আবার টেনে তোলার চেষ্টা করছে। লাজু তার জমানো কিছু টাকা বনলতার হাতে দিয়ে বলে, এটা রাখো, তোমার দরকার হবে। বনলতা সেই টাকা কপালে ঠেকিয়ে বলে, এই টাকা নয় নে লাজু, তোর ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। ফেরার পথে অনুভব লাজুকে জিজ্ঞেস করে, তুমি এত ভালো কেন লাজু? সে হাসি মুখে উত্তর দেয়, ঠাম্মি বলে না, মানুষ জন্মায় অভাব নিয়ে, বরং বড় হয় স্বভাব দিয়ে। আমার স্বভাবটাই তো আমার পরিচয়। অনুভব মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবে, এই মেয়েটি তার জীবনের প্রকৃত অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্য। সময় বয়ে যায়। লাজু এখন কলেজের গণ্ডি পেরিয়ে আইপিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার চোখের সামনে এখন সেই স্বপ্ন যা সে একদা দেখেছিল, অন্যায়ের প্রতিবাদ করা আর মানুষের সেবা করা। অনুভবের সাথে তার সম্পর্ক এখন আর শুধু শিক্ষক আর ছাত্রীর নয়, তা এক গভীর ভালোবাসার বন্ধনে পরিণত হয়েছে। বাড়ির সবাই এখন তাদের বিয়ের কথা ভাবছে। ঠাম্মি বলেন, আমার আয়ু ফুরিয়ে আসার আগে আমি লাজুকে এই বাড়ির বড় বউ হিসেবে দেখতে চাই। শ্রীদেবীও এতে খুশি।
তিনি বলেন, লাজুর মতো লক্ষ্মী মেয়ে যে বাড়িতে আসবে সেই বাড়ি তো স্বর্গ হবে। বিয়ের দিন লাজু যখন লাল বেনারসি পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন তার মনে পড়ল সেই দিনের কথা যেদিন সে এক কাপড়ে এই বাড়িতে ঝিয়ের কাজ করতে এসেছিল। আজ সে এই বাড়ির কর্ত্রী। তার সততা তাকে আজ এই সিংহাসনে বসিয়েছে। বিয়ের মণ্ডপে অনুভবের পাশে বসে লাজু যখন অগ্নি সাক্ষী রেখে শপথ নিচ্ছিল, তখন তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। অনুভব আলতো করে তার হাত চেপে ধরে অভয় দেয়। বাসর রাতে অনুভব লাজুকে বলে, তুমি কি খুশি লাজু? লাজু জানালার বাইরে চাঁদের আলোর দিকে তাকিয়ে বলে, আজ বুঝলাম পৃথিবীটা অনেক সুন্দর, যদি সাথে সঠিক মানুষ থাকে আর মনে সততা থাকে। বনলতার পরাজয় আজ পূর্ণতা পেল লাজুর বিজয়ের মধ্য দিয়ে। লাজু এখন আর শুধু একজন সাধারণ মেয়ে নয়, সে এখন হাজারো মেয়ের অনুপ্রেরণা, যারা অভাবের তাড়নায় স্বপ্ন দেখতে ভয় পায়। সে প্রমাণ করেছে যে মানুষের পোশাক বা টাকা তার আসল পরিচয় নয়, বরং তার কাজ আর চরিত্রই তাকে